হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ারের নিয়মিত ধারাবাহিক আয়োজনে। আমি রয়েছি আরিফ স্যার, অর্থনীতি। আমি এই অধ্যায়ে যে অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় এবং ব্যয়ে ইতিমধ্যে আমি দুটি ক্লাস দিয়েছি। আজকের ক্লাসটা হচ্ছে এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব অধ্যায় ভিত্তিক। তোমরা আমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করবা এবং অধ্যায় ভিত্তিক ক্লাসগুলা পাওয়ার জন্য কমার্স ক্যারিয়ার এবং আর্টস ক্যারিয়ার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করব। শুরু করি যে অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। আমি ইতিমধ্যে দুটি ক্লাসে জাতীয় আয় সম্পর্কিত যতগুলো বিষয় আছে, যেমন জাতের সংজ্ঞা, জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতি ছিল, এরপর ছিল তোমার জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এগুলো কিভাবে নির্ণয় করতে হয়, জিডিপি বোঝার উপায়, জিএনপি বোঝার উপায়, এনএনপি বোঝার উপায় এবং এনডিপি বোঝার উপায়। এই সমস্ত বিষয়গুলো আমরা এর আগের দুটি ক্লাসে কি ভালোভাবে পড়ানো হয়েছে। এরপর আজকে তৃতীয় ক্লাসের একটি গুরুত্বপূর্ণ টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে স্যার ভোগ। সেটা কি স্যার? ভোগ। টপিকটার নাম কি স্যার? ভোগ। ভোগের ইংরেজি হচ্ছে কনজামশন। আমরা কনজামশনকে সাধারণত কি দিয়ে প্রকাশ করি স্যার? সি দ্বারা। এবার ভোগ মানে কি বুঝতে হবে। কোন দ্রব্য বা সেবা ব্যবহার করা, কোন দ্রব্য বা সেবা কি করা স্যার? ব্যবহার করা। কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার নাম, সেটাকে বলা হয় কি স্যার? ভোগ। ভোগের সাধারণ কথা, ভোগ মানে হচ্ছে কোন দ্রব্য বা সেবা কি করা? ব্যবহার করা। এখন অর্থনীতির দৃষ্টিকোণ থেকে কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার নাম কিন্তু শুধুমাত্র ভোগ নয়। কোন দ্রব্য বা সেবা ব্যবহার করা, এটা সাধারণ ভাষায় ভোগ, কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটাকে ভোগ বলা যায় না। ভোগ বলতে হলে কি বলতে হবে? মনে করো আমি যে কাপড়টা পরিধান করেছি, এটা আমি কতক্ষণ পর্যন্ত পরিধান করব? যতক্ষণ পর্যন্ত এই কাপড়টা ছিঁড়ে যাবে না। তার মানে যতক্ষণ পর্যন্ত কাপড়টা ছিঁড়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি কাপড়টা ব্যবহার করে এটা থেকে কি নিব? তৃপ্তি নিব অথবা উপযোগ নিব। কাপড়টা নষ্ট হয়ে গেলে আমার পরিধান করা যে কাপড়টা, সেটা কি ফেলে দেব। যদি কাপড়টা নষ্ট হয়ে যায়, তাহলে নষ্ট না হওয়া পর্যন্ত আমি কাপড়টাকে ব্যবহার করতে থাকবো। তার মানে কাপড়টা ব্যবহার করে এটা থেকে কি নিতে থাকবো? উপযোগ নিতে থাকবো। অর্থাৎ উপযোগ মানে হচ্ছে, জাস্ট আমি ভোগের ক্ষেত্রে যাই, আমি একটা পণ্য বা সেবা ব্যবহার করব কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত দ্রব্য থেকে আমি কি নিতে পারবো? উপযোগ নিতে পারবো। উপযোগ শেষ, আমার সেই দ্রব্যটা আর ব্যবহার করা যাবে না, তখন সেটাকে বলা হয় কি? ভোগ। মনে করো এই যে আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা আমি কতক্ষণ পর্যন্ত ব্যবহার করব? অর্থাৎ কলম দিয়ে আমি কতক্ষণ পর্যন্ত লিখতে থাকবো? যতক্ষণ পর্যন্ত কলমের মধ্যে কি থাকবে? কালি থাকবে। কি থাকবে স্যার? কালি থাকবে। লিখতে লিখতে যদি কালি শেষ হয়ে যায়, আমার কলমের ব্যবহারটা শেষ হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় কি স্যার? ভোগ। অর্থাৎ কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে উপযোগ নিঃশেষ করা। কি নিঃশেষ করা? তাহলে ভোগ মানে হচ্ছে দ্রব্যের উপযোগ নিঃশেষ করা। কি নিঃশেষ করা স্যার? দ্রব্যের উপযোগ নিঃশেষ করা। দ্রব্যের উপযোগ কি করা? নিঃশেষ করা। দ্রব্যের উপযোগ নিঃশেষ করায় মানে হচ্ছে ভোগ। দ্রব্যের উপযোগ কি করা? নিঃশেষ করা। তার মানে ভোগের সংজ্ঞা হচ্ছে দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে কি নিঃশেষ করতে হবে? দ্রব্যের উপযোগ। আর দ্রব্যের উপযোগ নিঃশেষ করা মানে হচ্ছে, সেটাকে অর্থনীতির ভাষায় কি বলে স্যার? ভোগ বলে। তাহলে ভোগের সংজ্ঞাটা কি হবে? কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করা। কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে
মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে, এর উপযোগ নিঃশেষ করাকে কি বলে স্যার? ভোগ বলে। কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে কি বলে স্যার? ভোগ বলে। এখন স্যার এটা তো বললাম যে উপযোগ, অর্থাৎ ব্যবহার করতে হবে দ্রব্য, ব্যবহার করে তৃপ্তি নিতে হবে, তৃপ্তি নেওয়া শেষ হলে সেটার উপযোগ শেষ হবে, দেন সেটাকে কি বলবো স্যার? ভোগ বলবো। আরেকটা বিষয় স্যার, যে আমি যে একটা নতুন কলম কিনেছি লেখার জন্য, এই কলমটা নেয়ার পর আমি না লিখে যদি এটা যদি একটা ইট দিয়ে যদি আমি ভেঙে ফেলি, তবে দ্রব্যটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়া মানে কিন্তু স্যার ভোগ নয়। নষ্ট হওয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করে দ্রব্যটা নষ্ট করতে হবে। মনে করো আমি কলমটা নিলাম, কেন নিলাম কলমটা? কলমটা নিয়েছি ব্যবহার করার জন্য। ব্যবহার মানে কি? লেখার জন্য। কিসের জন্য স্যার? লেখার জন্য আমি কলমটা নিলাম। কিন্তু লেখার জন্য কলম কিনলাম, কিন্তু সেই কলমটা ব্যবহার না করে আস্তে একটা বড় ইট দিয়ে যদি আমি ভেঙে ফেলি, কলমটা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ব্যবহার না হয়ে কলমটা নষ্ট হয়ে গেলে সেটা ভোগ বলা যাবে না। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করে নষ্ট হইতে হবে, তখন সেটাকে কি বলবো? ভোগ বলবো। অর্থাৎ কোন দ্রব্য বা সেবা ব্যবহার করার মাধ্যমে এর উপযোগ নিঃশেষ করাকে কি বলে স্যার? ভোগ বলে। মনে রাখবা, ভোগ নির্ভর করে আয়ের উপর। কিসের উপর স্যার? আয়ের উপর। কিসের উপর? আয়ের উপর। ভোগ নির্ভর করে এক হচ্ছে আয়ের উপর, আয়কে আমরা প্রকাশ করি ওয়াই দিয়ে। এরপরে স্যার দামের স্তরের উপর। ভোগ প্রথমত ডিপেন্ড করে আয়ের উপর, দ্বিতীয়ত ডিপেন্ড করে দামের স্তরের উপর। দামের স্তর মানে হচ্ছে প্রাইস লেভেল, PL। এরপর 3 নাম্বার, ভোগ ডিপেন্ড করে সুদের হারের উপর। কিসের উপর স্যার? সুদের হারের উপর। কিসের উপর? সুদের হারের উপর, অথবা ইন্টারেস্টের উপর, ইন্টারেস্ট রেটের উপর, আয়ের উপর। তারপর দেখো 4 নাম্বার, সম্পদের উপর ভোগ ডিপেন্ড করে। কিসের উপর? সম্পদের উপরও কি ডিপেন্ড করে স্যার? ভোগ ডিপেন্ড করে। সম্পদ মানে হচ্ছে ওয়েলথ, W। তাহলে ভোগ অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। এর মধ্যে কি কি বিষয় আছে? আয়ের উপর ভোগ ডিপেন্ড করতে পারে, সুদের হারের উপর ভোগ ডিপেন্ড করতে পারে, সরি দামের স্তরের উপর ভোগ ডিপেন্ড করতে পারে, সুদের হারের উপর ভোগ ডিপেন্ড করতে পারে। একই সাথে সম্পদের উপর কি স্যার? ভোগ ডিপেন্ড করতে পারে। তবে প্রধানত আমরা জানি সাধারণত ভোগ ডিপেন্ড করে আয়ের উপর। কিসের উপর? আয়ের উপর। পরের টপিক কি কি হতে পারে? পরের টপিক ভোগ অপেক্ষক। পরের টপিক লিখি ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক। এখন স্যার ভোগ অপেক্ষকটা জানার আগে অপেক্ষক কি চিনতে হবে। অপেক্ষক মানে হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। অপেক্ষকের সাধারণ অর্থ হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। অপেক্ষকের সাধারণ অর্থ হচ্ছে কি? সম্পর্ক নির্দেশ করে। কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার নির্দেশ করে? মনে রাখবা, স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক নির্দেশ করে। স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক নির্দেশ করে। অধীন চলকের সম্পর্ক নির্দেশ করে। তাহলে দেখো, ভোগ অপেক্ষক জানার আগে আগে অপেক্ষক সম্পর্কে জানতে হবে। অপেক্ষক মানে হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। কার সাথে কার? স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক কি করে? নির্দেশ করে। এখন ভোগ অপেক্ষক মানে কি? অর্থাৎ ভোগ যেই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই সমস্ত বিষয়ের সাথে ভোগের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশ, সেটাকে বলা হয় ভোগ অপেক্ষক। যেমন সি ইকুয়ালস টু, আমরা তো ভোগকে সি দিয়ে প্রকাশ করি, সি সমান ফাংশন অফ
ভোগ ডিপেন্ড করে আমরা একটু আগে বলেছি আয়ের উপর, দামের স্তরের উপর এবং সুদের হারের উপর, এরপরে আছে সম্পদের উপর। আদার অনেক বিষয়ের উপর ভোগ ডিপেন্ড করে, প্রধানত কিন্তু এই সমস্ত বিষয়ের উপর ভোগ কি করে ডিপেন্ড করে। এর মধ্যে আমরা এই সমস্ত বিষয় যে দামের স্তর, সুদের হার, সম্পদ, এগুলাকে ইন্ডিকেট না করে শুধুমাত্র আমরা ইন্ডিকেট করি আয়কে। তার মানে ভোগ প্রধানত ডিপেন্ড করে কিসের উপর? আয়ের উপর। কিসের উপর স্যার? আয়ের উপর। এই যে এখানে যে একটা স্বাধীন অধীন চলক আছে, সি মানে অধীন চলক, এখানে সি দ্বারা কোন চলক বোঝায়? অধীন চলক বোঝায়। কেন? একটা অপেক্ষক বা ইকুয়েশনে স্বাধীন এবং অধীন চলক চেনার উপায় হচ্ছে সমতা চিহ্নের বামে যে চলক থাকবে সেটা হচ্ছে অধীন, আর সমতা চিহ্নের বামে যে চলকগুলো থাকবে সেগুলো স্বাধীন। আরেকটা বিষয় বলি, অপেক্ষকে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক থাকবে কয়টা? একটি। একটু লিখে নাও, অপেক্ষকে অপেক্ষক বা সমীকরণে, অপেক্ষক বা সমীকরণে স্বাধীন চলক একাধিক থাকতে পারে। স্বাধীন চলক একাধিক থাকতে পারে। স্বাধীন চলক একাধিক মানে একের অধিক স্বাধীন চলক থাকতে পারে। একের অধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক কয়টি থাকবে? কিন্তু অধীন চলক থাকবে একটি। এমসিকিউর জন্য মনে রাখবা, কিন্তু অধীন চলক কয়টি? একটি। সব সময় অধীন চলক কয়টা থাকবে স্যার? একটি থাকবে। যে কোনো অপেক্ষক বা সমীকরণে স্বাধীন চলক একাধিক থাকতে পারে, কিন্তু অধীন চলক কয়টি? একটি। এটা প্রত্যেকটা সমীকরণ বা অপেক্ষকের ক্ষেত্রে স্বাধীন চলক থাকতে পারে একাধিক এবং অধীন চলক একটি। অনেক সময় কোনো কোনো অপেক্ষকে স্বাধীন চলকও একটি থাকে, অধীন চলক একটি থাকে, তবে বাস্তব হচ্ছে অধীন চলক সব সময় কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা ভোগ অপেক্ষকের সংজ্ঞা তুলি। ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে, আয়ের উপর ভোগ ডিপেন্ড করে, দামের স্তরের উপর ভোগ ডিপেন্ড করে, সুদের হারের উপর ভোগ ডিপেন্ড করে, সম্পদের উপর ভোগ ডিপেন্ড করে। তাহলে ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে সেই সকল বিষয়ের সাথে ভোগের নির্ভরশীলতার সম্পর্ক, নির্ভরশীলতার সম্পর্ককে প্রকাশ করছি কি দিয়ে? এফ দিয়ে। এফ মানে হচ্ছে ফাংশন। এফ হচ্ছে কিসের প্রতীক? ফাংশনের প্রতীক হচ্ছে এফ। যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে সম্পর্ক নির্দেশকারী ফাংশনটাই হচ্ছে মূলত এফ। এখন ভোগ অপেক্ষকটা কি? ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে সেই সকল বিষয়ের সাথে ভোগের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশ। নির্ভরশীলতার সম্পর্কের কি স্যার? গাণিতিক প্রকাশ। সেটাকে বলা হয় ভোগ অপেক্ষক। এই ভোগ অপেক্ষকে অনেক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক কয়টা? শুধু ভোগ অপেক্ষক না, যেই কোনো অপেক্ষকে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক কয়টি? একটি। যেই কোনো অপেক্ষকে অথবা যেই কোনো সমীকরণে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, একটি মাত্র কি থাকবে? অধীন চলক থাকবে। আর যে কোনো অপেক্ষকে একটি স্বাধীন চলকও থাকতে পারে, অধীন চলকও একটি থাকতে পারে, কিন্তু একাধিক স্বাধীন চলকও থাকতে পারে, কিন্তু সবসময় অধীন চলক কয়টা থাকবে? একটা থাকবে। এবার দেখো, তাহলে ভোগ অপেক্ষকের সংজ্ঞাটা কি হতে পারে? আমি একটু আগে বলেছি, ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে। ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে। ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে। ভোগ যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেই সকল বিষয়ের সাথে ভোগের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে ভোগ অপেক্ষক বলে। তাহলে ভোগ অপেক্ষকের সংজ্ঞা কি? ভোগ অপেক্ষকের সংজ্ঞা জানার আগে অপেক্ষক কি চিনতে হবে। অপেক্ষক মানে হচ্ছে সম্পর্ক নির্দেশ করে। কার সাথে কার? স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্ক নির্দেশকারী ফাংশনটাই হচ্ছে মূলত অপেক্ষক। এখন ভোগ অপেক্ষক কি? ভোগ যে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে সেই সকল বিষয়ের সাথে ভোগের নির্ভরশীলতার সম্পর্কের যে একটা গাণিতিক প্রকাশ, সেটাকে বলা হয় কি স্যার? ভোগ অপেক্ষক। তবে সাধারণত ভোগ
প্রধানত ভোগ ডিপেন্ড করে আয়ের উপর। এই ক্ষেত্রে ব্যক্তির যদি আয় বৃদ্ধি পায়, আমি তীর চিহ্ন উপরে দিয়ে বোঝাচ্ছি ব্যক্তির আয় কি বৃদ্ধি। ব্যক্তির আয় বাড়লে ভোগ বাড়ে। আয় বাড়লে কি বাড়ে স্যার? ভোগ বাড়ে। আবার আয় কমলে তীর চিহ্ন নিচের দিকে বোঝাচ্ছি মানে আয় হ্রাস বুঝাইছি। আয় তীর চিহ্ন উপরের দিকে দেয়া মানে হচ্ছে বৃদ্ধি, আর তীর চিহ্নটা নিচের দিকে দিয়েছি মানে হ্রাস, হ্রাস বুঝাইছি। তাহলে আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। এখন আয়ের সাথে ভোগের সম্পর্কটা কি স্যার? সমানুপাতিক অথবা সমমুখী অথবা ধনাত্মক সম্পর্ক। তো আয়ের সাথে ভোগের সম্পর্কটা কি? তাহলে আয় মানে হচ্ছে ওয়াই। তাহলে আয়ের সাথে ওয়াইয়ের সাথে ভোগের সম্পর্ক সি এর সম্পর্ক, ওয়াইয়ের সাথে সি এর সম্পর্ক সমমুখী। কি স্যার? সমমুখী। সমমুখী অথবা ধনাত্মক, অথবা কি স্যার? ধনাত্মক। কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। মনে রাখবা ভোগ তো অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, এর মধ্যে প্রধানত ডিপেন্ড করে ভোগ কার উপর স্যার? আয়ের উপর। কোন ব্যক্তির ভোগ বাড়লে আয় বাড়ে, ভোগ কমলে আয় কমে। ভোগ বাড়লে আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। আয়ের সাথে ভোগের সম্পর্কটা কি স্যার? সমমুখী। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আয়ের সাথে ভোগের সম্পর্ক কিরূপ, ব্যাখ্যা করো। তাহলে মনে রাখবা আয়ের সাথে ভোগের সম্পর্কটা হচ্ছে সমমুখী বা ধনাত্মক। অর্থাৎ ব্যক্তির আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। এই আয়ের সাথে ভোগের এই সমমুখী সম্পর্কটা কি হচ্ছে? ধনাত্মক সম্পর্ক। এভাবে লিখবা, অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে প্রশ্নটা আসতে পারে 2 নম্বরের জন্য, আয়ের সাথে ভোগের সম্পর্ক কিরূপ, ব্যাখ্যা করো। 2 নম্বরের জন্য আসতে পারে প্রশ্নটা। তাহলে মনে রাখবা, কনসেপ্টটা মনে রাখবা, আয় বাড়লে ভোগ বাড়বে, আয় কমলে ভোগ কমে। আয়ের সাথে ভোগের সম্পর্কটা সমমুখী অথবা ধনাত্মক। অনেক সময় এমসিকিউতে আসতে পারে আয়ের সাথে ভোগের সম্পর্ক কিরূপ, আয়ের সাথে ভোগের সম্পর্ক কিরূপ। তাহলে সমমুখী বা ধনাত্মক, এই কথা মনে রাখবা। আর অনেক সময় এমসিকিউ আসতে পারে নিচের কোনটি ভোগ অপেক্ষক, নিচের কোনটি ভোগ অপেক্ষক। তাহলে তুমি যদি দেখো অপশনে সি সমান ফাংশন অফ ওয়াই আছে, কি আছে স্যার? ওয়াই আছে, এটা তখন তুমি দাগাবা। যদি আমার অপশনে প্রশ্ন যদি আসে নিচের কোনটি ভোগ অপেক্ষক, যদি অপশনে আমার যদি এই ফাংশনটা থাকে, আমার অ্যান্সারটা হবে। অনেক সময় স্যার এই ফাংশনও থাকতে পারে, যে এমনও থাকতে পারে না স্যার, সি সমান ফাংশন অফ প্রাইস অফ লেভেল, এটাও থাকতে পারে, অথবা সি সমান ফাংশন অফ আর, এটাও থাকতে পারে, অথবা সি সমান ফাংশন অফ ডব্লিউ, এটাও থাকতে পারে। কোন একটা থাকলে তুমি অ্যান্সার করবা। সাধারণত এগুলো থাকে না, প্রধানত এগুলো থাকে। এটা থাকে কোনটা? 1 নাম্বারটা, এটা 1 2 3 4। তাহলে ভোগ সাধারণত ডিপেন্ড করে আয়ের উপর, দামের স্তরের উপর, সুদের হারের উপর, সম্পদের উপর। এক্ষেত্রে ভোগ প্রধানত ডিপেন্ড করে কিসের উপর? আয়ের উপর। ব্যক্তির আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। আয়ের সাথে ভোগের সম্পর্কটা সমমুখী বা কি? ধনাত্মক। এবার দেখো ভোগ সমীকরণে যাই, পরের টপিক। তাহলে প্রথম টপিক, আজকে ক্লাসের প্রথম টপিক পড়েছি কি স্যার? ভোগ। এরপরে পড়েছি ভোগ অপেক্ষক। এখন পড়াবো ভোগ সমীকরণ। কি সমীকরণ? ভোগ সমীকরণ। ভোগ সমীকরণ এবং ভোগ সমীকরণকে 2টি দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেয়া যায়। একটা হচ্ছে কাল্পনিক দৃষ্টিকোণ, একটা হচ্ছে বাস্তব দৃষ্টিকোণ। অর্থাৎ ভোগ সমীকরণকে দুইভাবে উপস্থাপন করা যায়, একটা কাল্পনিক সমীকরণ দিয়ে, একটা বাস্তব সমীকরণ দিয়ে। আমি প্রথমে কাল্পনিক সমীকরণ দিয়ে ভোগ সমীকরণকে উপস্থাপন করব। তাহলে কাল্পনিক একটা সমীকরণ দিচ্ছি ভোগের, কাল্পনিক সমীকরণ c = a + by d, by d। এটা হচ্ছে ভোগের কি স্যার? কাল্পনিক সমীকরণ। কি সমীকরণ? কাল্পনিক সমীকরণ। কাল্পনিক সমীকরণ। এখানে আমরা জানি সেটা হচ্ছে ভোগ। ভোগটা কোন চলক? অধীন চলক। কেন? কোন সমীকরণের সমতা চিহ্নের বামে যে চলক থাকবে সেটা সব সময় অধীন চলক। একটা ভোগ কোন চলক? অধীন চলক। আর অধীন চলক চেনার উপায় হচ্ছে যে চলকটা অন্য চলকের উপর কি করে? ডিপেন্ড করে, সেটাই হচ্ছে অধীন চলক।
তাহলে ভোগ হচ্ছে এখানে অধীন চলক। আর ওয়াইডি, ওয়াইডি মানে হচ্ছে ব্যয়যোগ্য আয়। কি স্যার? ব্যয়যোগ্য আয় অথবা ব্যয়তব্য আয়ও বলে এটাকে। ব্যয়যোগ্য আয় অথবা এটাকে বলে কি স্যার? ব্যয়যোগ্য আয়, সরি ব্যয়তব্য, ব্যয়তব্য আয়, ডিসপোজেবল ইনকাম, ডিসপোজেবল ইনকাম। ওয়াইডি কে বলা হয় ব্যয়যোগ্য আয় অথবা ব্যয়তব্য আয়, ডিসপোজেবল ইনকাম। আর এ হচ্ছে এখানে এ বি হচ্ছে পরামিতি। কি স্যার? পরামিতি। এখন পরামিতি মানে কি? যে সকল রাশির মান অজানা, যে সকল রাশির মান কি স্যার? অজানা। যে সকল রাশির মান অজানা সে সকল রাশিকে সাধারণত পরামিতি বলে। এখন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একে আরেকভাবে উপস্থাপন করা যায়, সেটা হচ্ছে এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। কি ভোগ? স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ কি? যে ভোগ আয়ের উপর নির্ভর করে না। স্বয়ংভূত ভোগ কি? যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, নির্ভর করে না, নির্ভর করে না। যে ভোগ আয়ের উপর নির্ভর করে না সে ভোগটার নাম হচ্ছে স্বয়ংভূত ভোগ। এটাকে আরেকভাবে বলা যায় শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে। শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে। যে ভোগ কি থাকে স্যার? বজায় থাকে তাকে এ বলে। এ মানে কি স্যার? স্বয়ংভূত ভোগ। এই সমীকরণ আমরা একটা প্রথমে বলেছি এ বি দ্বারা পরামিতি, এটা হচ্ছে গাণিতিক দৃষ্টিকোণ থেকে। আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু স্বয়ংভূত ভোগ। স্বয়ংভূত ভোগ কাকে বলে? যে ভোগ আয়ের উপর নির্ভর করে না অথবা শূন্য আয়ে যে ভোগ কি থাকে? বজায় থাকে, তাকে কি বলে স্যার? স্বয়ংভূত ভোগ বলে। এখন এখানে যে এটা যে স্বয়ংভূত ভোগ সেটা কেমনে বুঝছে? বলেছে স্বয়ংভূত ভোগ হবে ব্যক্তির আয় যদি শূন্য অবস্থায় যে ভোগ থাকবে সেটা স্বয়ংভূত ভোগ বলা হচ্ছে সমীকরণে। ফর এক্সাম্পল আমি সমীকরণটা একটু আবার লিখতেছি, সি সমান এ প্লাস বি ওয়াইডি। এখন ওয়াইডির জায়গায় অর্থাৎ আয়ের জায়গায় যদি ওয়াই মিন হচ্ছে আয়, এখন আয়ের জায়গায় যদি আমি জিরো বসাই এ প্লাস বি, যেহেতু ওয়াইডি এর সাথে বি কি আকার আছে? গুণ আকার আছে। আমি আয়ের জায়গায় কত বসেছি? ওয়াইডির জায়গায় কত বসেছি? জিরো বসেছি। জিরো বসার পর আমার এ প্লাস বির সাথে জিরো গুণ করলে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। অর্থাৎ কোন সংখ্যার সাথে শূন্য গুণ করলে মানটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে এর সাথে প্লাস জিরো যোগ করলে আমার কত থাকে? এ থাকে। তাহলে সি সমান কত আসছে? এ আসছে। কখন? ব্যক্তির আয় যখন শূন্য ছিল। ব্যক্তির সমীকরণে কোন ব্যক্তির আয় যখন শূন্য থাকে এক্ষেত্রে যে একটা ভোগ বজায় থাকে সে ভোগটার নাম হচ্ছে কি স্যার? স্বয়ংভূত ভোগ। এই জন্য বলা হয় শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে তাকে স্বয়ংভূত ভোগ বলে। কিন্তু এর মানটা কত আমরা জানি না, কারণ এটা হচ্ছে কাল্পনিক একটা সমীকরণ। আমরা যখন বাস্তব সমীকরণ দিব তখন এর মানটা বাস্তব উপস্থাপন করতে পারবো। তাহলে এরপরে বিটা কি স্যার? বি এই সমীকরণে বি, এই সমীকরণে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বি কে কি দিয়ে ইন্ডিকেট করা হয়? এটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। কি স্যার? প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ এটার আরেক নাম হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতাকে আমরা বি দিয়ে প্রকাশ করি অথবা এটাকে প্রকাশ করা হয় এমপিসি দিয়ে। কি দিয়ে স্যার? এমপিসি। বিটাকে আরেকভাবে উপস্থাপন করা যায়, সেটা কি স্যার? এমপিসি। এমপিসি মানে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটার বাংলা অর্থ হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। আমরা প্রান্তিক ভোগ প্রবণতাকে সমীকরণে বি দিয়ে প্রকাশ করি, বাট এটার বাস্তব অর্থ হচ্ছে এমপিসি অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা।
এটার সংজ্ঞা কি? আয়ের এক একক পরিবর্তনে, আয়ের এক একক, আয়ের এক একক মানে স্যার আয়ের 1 টাকা পরিবর্তনের ফলে, আয়ের 1 একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের অনুপাত, ভোগের পরিবর্তনের অনুপাত, আয়ের 1 একক পরিবর্তনে ভোগের পরিবর্তনের অনুপাতকে বলা হয় কি স্যার? প্রান্তিক ভোগ প্রবণতা অথবা এমপিসি। এমপিসি যে কথা, প্রান্তিক ভোগ প্রবণতা একই কথা, সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? বি দিয়ে। বি দ্বারা বুঝবো সবসময় প্রান্তিক ভোগ প্রবণতা। অর্থাৎ এটা সংজ্ঞা কি? আয়ের 1 একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের অনুপাত, এটাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। এবার ওয়াইডি, ওয়াইডি কি লিখেছি? ব্যয়যোগ্য আয় অথবা ব্যয়িতব্য আয়। এখন ব্যয়যোগ্য আয় বা ব্যয়িতব্য আয়টা কি? মনে করো কোনো একজন ব্যক্তির 1 বছরে ইনকাম, ধরলাম বছরে ইনকাম হচ্ছে 100 টাকা। বোঝার সুবিধার্থে আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। মনে করো একজন ব্যক্তির বছরে ইনকাম হচ্ছে কত টাকা? 100 টাকা। কিন্তু ব্যক্তি যে বছরে 100 টাকা আয় করে, তার সম্পূর্ণ আয় সে কিন্তু ভোগ করতে পারে না। তার কারণ সরকার যদি তার আয়ের উপর, সে যা আয় করে তার আয়ের উপর যদি সরকার ট্যাক্স আরোপ করে, কি আরোপ করে? ট্যাক্স আরোপ করে, অবশ্যই তার আয়ের উপর যে ট্যাক্স আরোপ করছে সেটা কি সরকারকে দিয়ে দিতে হবে। ধরলাম ব্যক্তির যে 1 বছর আয় হচ্ছে 100 টাকা, সে 100 টাকার 5% যদি সরকার তার উপর ট্যাক্স আরোপ করে আয়ের উপর, তাহলে সে 100 টাকা থেকে সে কত টাকা ট্যাক্স দিবে? 5% বললে 5 টাকা ট্যাক্স দিয়ে দিবে সে। তাহলে তার আয় কত ছিল স্যার? 100 টাকা। কত টাকা? 100 টাকা। তবে তার আয় থেকে যখন সরকার ট্যাক্স আরোপ করছে 5%, তার মোট আয় থেকে 5% ট্যাক্স বাদ দিয়ে দিতে হবে সরকারকে তাকে। তাহলে তার হাতে আর কত টাকা থাকে স্যার? 95 টাকা। কিন্তু ইনকাম করছিল কত টাকা? 100 টাকা। সে 100 টাকা ভোগ করতে পারতেছে না। তার 5% ট্যাক্স আরোপ করার কারণে সরকারকে 5 টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়েছে। তার হাতে আর কত টাকা থাকে? 95। এই টাকাটাই সে ভোগ করতে পারবে। অর্থাৎ এই টাকাটা হচ্ছে ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় অর্থাৎ যে আয়টা ব্যয়যোগ্য, যে আয়টা কি স্যার? ব্যয়যোগ্য, সেটাকে বলা হয় ওআইডি। তাহলে তার মোট আয়ের সাথে সে যেই পরিমাণ আয় করে সেই পরিমাণ অর্থটা সে সরাসরি ভোগ করতে পারে না। তার উপর যদি সরকার যে কোনো পার্সেন্ট ট্যাক্স আরোপ করলে তাকে ওই পার্সেন্ট অনুযায়ী ট্যাক্সটা আদায় করতে হবে তার আয় থেকে। তাহলে তার আয় থেকে কর বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে কি? ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয় অর্থাৎ যে আয়টা কি? ব্যয়যোগ্য। তাহলে ব্যয়যোগ্য আয়ের সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে ডিসপোজেবল ইনকাম, অর্থাৎ ব্যয়যোগ্য আয় অথবা ওআইডি। কাকে বলে? ওআইডি মিন, আমি একটু উপরে লিখতেছি ওআইডি এর সংজ্ঞা। ব্যয়যোগ্য আয়, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে স্যার ব্যয়যোগ্য আয় কি? ব্যয়যোগ্য আয় কাকে বলে? প্রশ্ন আসতে পারে ব্যয়যোগ্য আয় কাকে বলে। তা প্রশ্নের অ্যান্সার কি লিখব? ব্যক্তির আয় হতে কর বাদ দিলে, আয় থেকে কি বাদ দিলে স্যার? কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে, যা কি থাকে? অবশিষ্ট থাকে। কি থাকে স্যার? অবশিষ্ট থাকে। তাকে কি বলে? ওআইডি বলে। কি বলে? ওআইডি বলে। অর্থাৎ ওআইডি সমান ওয়াই মাইনাস টি। ওয়াই মাইনাস কি স্যার? টি। অর্থাৎ আয় থেকে কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে। ওআইডি সূত্র কি? আয় থেকে কর বাদ দিলে, ব্যক্তির আয় থেকে কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কি বলা হয় স্যার? ব্যয়যোগ্য আয়। এই যে ভোগের কাল্পনিক সমীকরণে কোনটা দ্বারা কি বোঝায়? আবার আরেকটু বলতেছি, এই ভোগের কাল্পনিক সমীকরণে সি দ্বারা ভোগ বোঝায়, যা অধীন চলক। কেননা এটা সমতা চিহ্নের কোথায় আছে? বামে আছে।
আর সমতা চিহ্নের ডানে কোন চলক ওয়াইডি আছে, যা ব্যয়যোগ্য আয়, এটা স্বাধীন চলক। এখানে আয়ের পরিবর্তনে কিসের পরিবর্তন হয়? ভোগের পরিবর্তন হয়। কিভাবে? আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ কমে। আয়ের সাথে ভোগের সম্পর্কটা বিপরীত, সরি সমমুখী। আয়ের সাথে ভোগের সম্পর্কটা কি স্যার? সমমুখী বা ধনাত্মক। এবার এ এবং বি গাণিতিক দৃষ্টিকোণ থেকে এ এবং বি দ্বারা কি বোঝায়? পরামিতি। পরামিতি মানে যে সকল রাশির মান অজানা। আবার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে একে বলা হয় স্বয়ংভূত ভোগ, যে ভোগ আয়ের উপর কি করে না? নির্ভর করে না। অথবা শূন্য আয়ে যে ভোগ কি থাকে স্যার? বজায় থাকে, তাকে কি বলে? স্বয়ংভূত ভোগ বলে। এরপর হচ্ছে বি হচ্ছে তোমার প্রান্তিক ভোগ প্রবণতা অথবা এমপিসি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এই প্রান্তিক ভোগ প্রবণতার সংজ্ঞা কি? আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের অনুপাত। আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের অনুপাত। মনে রাখবা বি এর মানটা অর্থাৎ এমপিসি এর মানটা সব সময় শূন্য থেকে বড় হবে, একের থেকে কি হবে স্যার? ছোট হবে। এটা কেন শূন্য থেকে বড়, একের থেকে ছোট, পরের বিষয়ে যখন আমরা যাব তখন সেটা বুঝিয়ে দিব। তাহলে বি এর মান শূন্য থেকে বড় হবে, একের থেকে ছোট হবে। তাহলে এটার অর্থ হচ্ছে আয়ের এক একক পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তনের অনুপাত। অনুপাতের মানটা সব সময় কত হবে স্যার? শূন্য থেকে বড়, একের থেকে ছোট। অর্থাৎ এমপিসি এর মান শূন্য থেকে বড়, একের থেকে ছোট। এটা সব সময়। আমরা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা বুঝিয়ে দিব। এটা হচ্ছে এই সমীকরণ, ভোগের এই কাল্পনিক সমীকরণে কোনটা দ্বারা কি বোঝায় সেটা একটু জানলাম। এবার আসি বাস্তব সমীকরণ। বাস্তব সমীকরণ, ভোগের বাস্তব সমীকরণ। আবার লিখতেছি ভোগ সমীকরণ। ভোগ সমীকরণ c equals to 100 plus 0.8y 8yd। এটা হচ্ছে ভোগের বাস্তব সমীকরণ। ভোগের কি সমীকরণ স্যার? বাস্তব সমীকরণ। একটু আগে যে সমীকরণটা লিখে দিয়েছি সেটা হচ্ছে ভোগের কাল্পনিক সমীকরণ, এখন হচ্ছে এটা ভোগের বাস্তব সমীকরণ। এই ভোগ সমীকরণে সি হচ্ছে ভোগ, যা অধীন চলক, একটু আগে লিখেছি অধীন চলক। তাহলে কাল্পনিক সমীকরণে অধীন চলক যে জায়গায় ছিল, বাস্তব সমীকরণে অধীন চলক সেই জায়গায় আছে। আর কাল্পনিক সমীকরণে স্বাধীন চলক যে জায়গায় ছিল, বাস্তব সমীকরণেও স্বাধীন চলক কি স্যার? সেই জায়গায় আছে। তাহলে ওয়াইডি মানে কি? একটু আগে পড়েছি, ব্যয়যোগ্য আয়। ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয় কি বলেছি? ব্যক্তির আয়ের সাথে কর বাদ দিলে যা আয়ের থেকে কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে ব্যয়যোগ্য আয়। এখন আগের সমীকরণে শুধু এ ছিল, সি ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই ডি। তাহলে সি সি এর জায়গায় আছে, ওয়াই ডি ওয়াই এর জায়গায় আছে। জাস্ট এর জায়গায় কত এনেছি? 100। বি এর জায়গায় কত আনলাম? 0.8। একটু দেখো, এ এর জায়গায় আমি একটা পূর্ণ সংখ্যা এনেছি, বাট বি এর জায়গায় একটা কি আসছে? দশমিক মান আসছে। একটু আগে বলেছি বি এর মানটা অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার মানটা সবসময় শূন্য থেকে বড়, একের থেকে ছোট। কখনো শূন্য হতে পারবে না, আর কখনো কে 1 হতে পারবে না। কেন হয়? কেন হয় একটু বলি। দেখো, মনে করো 1000 টাকা আয়ে এই যে প্রান্তিক ভোগ প্রবণতার মান যে শূন্য থেকে বড়, একের থেকে ছোট, এটা কেন হয়? কারণ এটা কাউন্ট করা হয় আয়ের এক একক পরিবর্তনে ভোগের পরিবর্তন। আয়ের এক একক পরিবর্তনে ভোগের পরিবর্তন। দেখো 1000 টাকা আয়ে ভোগ মনে করো 800 টাকা। কত টাকা? 800 টাকা। তাহলে কোনো ব্যক্তির ইনকাম যদি 1000 টাকা হয়, তার ভোগ কত টাকা? সে 800 টাকা ভোগ করে, অর্থাৎ 800 টাকা কি করে? সে খরচ করে। এখন এই প্রান্তিক ভোগ প্রবণতাটা কাউন্ট করা হয় আয়ের এক একক পরিবর্তনে। কত পরিবর্তনে? আয়ের এক একক পরিবর্তনে। কিন্তু আমরা এখানে হিসাব করছি 1000 টাকা আয়ে ভোগ কত। এবার যদি হিসাব করি ঐকিক নিয়মে, 1 টাকা আয়ে ভোগ কত হবে? কেউ বলতে পারবেন? তাহলে ভোগ হবে 800 ডিভাইডেড বাই কত স্যার? 1000। 800 ডিভাইডেড বাই কত স্যার? 1000। তাহলে এক্ষেত্রে ভাগ করলে
মানটা কত আসতে পারে? 0.8। তাহলে এই 0.8টা আসছে আয়ের একক এক এক টাকা পরিবর্তনের ফলে ভোগের পরিবর্তন। আবার উদাহরণ দেই, মনে করো 1000 টাকা আয়ে ধরলাম ভোগ 700 টাকা। কত টাকা? 700 টাকা। তো 1 টাকা আয়ে ভোগ কত হবে? 700 ডিভাইড বাই কত? 1000, তখন 0.7। অর্থাৎ এই জায়গার মানটা, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতার মানটা অলওয়েজ সব সময় 0 থেকে বড়, 1 থেকে ছোট। তার কারণ হচ্ছে এটা হচ্ছে আয়ের এক একক পরিবর্তনে ভোগের পরিবর্তন ডিপেন্ড করে। আরেকটা বিষয় বলি, এটা যে 0 থেকে বড়, 1 থেকে ছোট, তারও একটা কারণ আছে। সেটা হচ্ছে মানুষের আয় যে হারে বাড়ে, মানুষের আয় যে হারে বাড়ে বা বৃদ্ধি পায়, মানুষের আয় যে হারে বৃদ্ধি পায়, ভোগ সে হারে বৃদ্ধি পায় না। ভোগ সে হারে বৃদ্ধি পায় না। মানুষের আয় যে হারে বৃদ্ধি পায়, ভোগ সে হারে বৃদ্ধি পায় না। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পলটা দিয়েছি, আয় করছে কিন্তু 1000 টাকা, ভোগ করছে কত টাকা? 800 টাকা। কিন্তু সে 1000 টাকা আয় করে 1000 টাকা ভোগ করে নাই। তো আয় বাড়ছে 1000, কিন্তু ভোগ কত হয়েছে তার? 800 টাকা। তো আয় 1 টাকা বাড়লে 1000 টাকাতে ভোগ 800 টাকা, তো আয় 1 টাকা বাড়লে ভোগ কত হয়েছে এখানে? 0.8, মানে 80 পয়সা। কত পয়সা? 1 টাকা আয়ে তার ভোগ কত? 80 পয়সা। তাহলে বাকি 20 পয়সা সে কোথায় রাখবে? সঞ্চয় আকারে রাখবে। কি আকারে রাখবে স্যার? সঞ্চয় আকারে রাখবে, অর্থাৎ জমা করে রাখবে। অর্থাৎ মানুষের আয় যে হারে বাড়ে, ভোগ সে হারে বাড়ে না। বিধায় এমপিসি তথা বি এর মান অথবা প্রান্তিক ভোগ প্রবণতার মান অলওয়েজ 0 থেকে বড় হবে, 1 থেকে কি হবে? ছোট হবে। বিষয়টা মনে রাখবা। আমি আবার লিখে দিচ্ছি, প্রান্তিক ভোগ প্রবণতার মান 0 থেকে বড়, 1 থেকে ছোট। তার কারণ হচ্ছে মানুষের আয় যে হারে বাড়ে, ভোগ সে হারে বাড়ে না। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম। 1000 টাকা আয়ে ভোগ 800 টাকা, 1 টাকা আয়ে ভোগ কত পয়সা? 80 পয়সা। বাকি 20 পয়সা সে সঞ্চয় করে রাখে। এবার আসি 100। এই সমীকরণে, কাল্পনিক সমীকরণে এর জায়গায় এ ছিল, বাট বাস্তব সমীকরণে এর জায়গায় কি নিয়ে আসছে? একটা সংখ্যা নিয়ে আসছে। সেটাকে আমরা যে কাল্পনিক সমীকরণের দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করি, এটা হচ্ছে এর মান। কার মান? এর মান। এটা কি বলেছিলাম? স্বয়ম্ভূত ভোগ বলেছি। কি ভোগ বলেছি? স্বয়ম্ভূত ভোগ বলেছি। এখন দেখো, স্বয়ংভূত ভোগ মানে কি বলেছি? যে ভোগ আয়ের উপর ডিপেন্ড করে না, অথবা শূন্য আয়ে যে ভোগ কি থাকে? বজায় থাকে। তাহলে এটা বাস্তবে একটু দেখার চেষ্টা করি। শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে, যদি আমি আয় শূন্য ধরি, সি ইকুয়ালস টু 100 প্লাস আয় শূন্য বলেছে। আয় শূন্য মানে কি স্যার? ওআইডি শূন্য। কি শূন্য? ওআইডি শূন্য। 0.8 ইন্টু কত স্যার? 0। তাহলে সেই জায়গায় এই 0.8 এর সাথে 0 গুণ করলে কত আসবে? মান 0 আসবে। আমার কাছে আর কত থাকে? 100 থাকে। তাহলে দেখো, শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে, ব্যক্তির আয় শূন্য অবস্থায় তার ভোগ কত টাকা? এখানে 100 টাকা। এটা 1000 হইতে পারে, 5000 হইতে পারে, 500 হইতে পারে, 5 লক্ষ হইতে পারে। ঠিক আছে? তবে বেশি সংখ্যা হবে না, কারণ শূন্য আয়ে মানুষ ওই পরিমাণ সে ভোগ করতে পারে না, অল্পটুকুই সে ভোগ করে। এই জন্য এই জায়গাটা সাধারণ একটা সংখ্যা হবে। 100 হইতে পারে, 500 হইতে পারে, 5000 হইতে পারে, 1 লক্ষ হইতে পারে সর্বোচ্চ। তাহলে এই জায়গায় কোন একটা সংখ্যা থাকুক না কেন, এই ভোগ সমীকরণের এই জায়গায় যে কোনো সংখ্যা থাকুক না কেন, সেটাকে ইন্ডিকেট করব কোন ভোগ? স্বয়ম্ভূত ভোগ। তাহলে স্বয়ম্ভূত ভোগ কি? যে ভোগ আয়ের উপর কি করে না? ডিপেন্ড করে না, অর্থাৎ শূন্য আয়ে যে ভোগ বজায় থাকে। আমি এই সমীকরণে ওআইডি এর জায়গায় যদি 0 বসাই, আমার মান কত থাকে? 100 থাকে। তার মানে শূন্য আয়ে যে ভোগ বজায় থাকবে, সেই ভোগটার নাম হচ্ছে স্বয়ম্ভূত ভোগ। সেটাকে এ দিয়ে ইন্ডিকেট করা হয় কাল্পনিক সমীকরণে। বাস্তব সমীকরণে কোন একটা সংখ্যা দিয়ে কি করা হয়? নির্দেশ করা হয়। এবার ওআইডি বলেছে ব্যয়যোগ্য আয়, ব্যক্তির আয় থেকে কর বাদ দিলে যা অবশিষ্ট থাকে। এরপর 0.8 এর মান তো বললাম, প্রান্তিক ভোগ প্রবণতা, যার মান সবসময় 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। কেন হবে? ব্যক্তির আয় যে হারে বাড়ে, ভোগ সে হারে বাড়ে না, এই জন্য।
এবার দেখো পরীক্ষার প্রশ্ন কি আসতে পারে। যে এরকম একটা সমীকরণ দিয়ে, এরকম একটা ভোগ সমীকরণ দিয়ে বলতে পারে সি ইকুয়ালস টু 100 প্লাস 0.75y, আগেরটা ছিল 0.8। তুমি এখানে যে কোনো একটা সংখ্যা বসাতে পারবে। এগুলো স্যার পরীক্ষা দিয়ে থাকবে সমীকরণটা। তোমাকে জাস্ট সমীকরণটা দেখে বুঝে নিতে হবে এটা কি জাতীয় সমীকরণ, কি জাতীয় সমীকরণ, এই সমীকরণটার নাম কি, তোমাকে দেখেই চিনে ফেলতে হবে। দেখো এই সমীকরণ হতে রেখা অঙ্কন করো। কি অঙ্কন করো স্যার? রেখা অঙ্কন করো, অঙ্কন করো। তুমি যদি অর্থনীতিতে যে কোনো একটা সমীকরণের রেখা অঙ্কন করতে শিখো বা রেখা অঙ্কন করা যদি শিখো, তুমি অর্থনীতির যে কোনো সমীকরণের রেখা অঙ্কন করতে পারবা। যে কোনো একটা সমীকরণের রেখা অঙ্কনের নিয়ম শিখলে তুমি যে কোনো সমীকরণের রেখাকে অঙ্কন করতে পারবা। দেখো এখানে স্বাধীন চলক আর অধীন চলক দেয়া আছে। এখানে সাধারণত স্বাধীন চলকের উপর ইচ্ছা মতো মান বসিয়ে সমীকরণ অধীন চলকের মান নির্ণয় করতে হয়। তবে সমীকরণ হতে রেখা অঙ্কনের জন্য আমাকে স্বাধীন চলকের উপর ইচ্ছা মতো মান বসিয়ে অধীন চলকের মান নির্ণয় করার পর এই সমীকরণ থেকে একটা সূচি তৈরি করতে হবে, দেন সূচি থেকে রেখা অঙ্কন করতে হবে। রেখা অঙ্কনের নিয়ম হচ্ছে আমাকে যে রেখা অঙ্কন করতে বলা হবে তার সূচি লাগবে, যদি সূচি না থাকে তার সমীকরণ লাগবে। সূচি থাকলে সরাসরি সূচি থেকে রেখা অঙ্কন করা যায়, সূচি না থাকলে সমীকরণ থেকে সূচি বের করে দেন রেখা অঙ্কন করতে হয়। তাহলে আমার যেহেতু এখানে সমীকরণ আছে, বুক সমীকরণ, এখানে বুক সূচি নাই, বুক সমীকরণ হতে রেখা অঙ্কন করতে বলা হতে পারে। এই ক্ষেত্রে আমাকে লিখতে হবে দেওয়াশে দিয়ে, দেওয়াশে দিয়ে সমীকরণটা লেখার পর পরে লিখবো সমীকরণে 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 ওয়াইডি সমান ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয়, ব্যয়যোগ্য আয়, যা স্বাধীন চলক। কি চলক? স্বাধীন চলক। অর্থাৎ সমীকরণের চলকের পরিচিতি লিখে দিতে হবে আগে, চলকের পরিচিতি। তারপর হচ্ছে সি সমান ভোগ। সি সমান কি? ভোগ। যা কোন চলক? অধীন চলক। কোন চলক স্যার? অধীন চলক। এখানে সমীকরণে কোন চলকের পরিবর্তন আগে হয়? আয়ের পরিবর্তন আগে হয়, কারণ আয়ের পরিবর্তনে ভোগের পরিবর্তন। এটা খেয়াল রাখবে না যে আগে ভোগের পরিবর্তন, এটা ভুল। আগে কিন্তু ব্যক্তির আয়ের পরিবর্তন হয়, আয়ের পরিবর্তন হলে তার কি? ভোগের পরিবর্তন হয়। এই জন্য আয়ের উপর অর্থাৎ ওয়াইডি স্বাধীন চলক ওয়াইডি এর উপর তুমি ইচ্ছা মতো মান বসিয়ে সি এর মান নির্ণয় করবে। এখন স্যার ইচ্ছা মতো মান বলতে কত করে বসাইতে পারবো? প্রথমে বসাবো সব সময় ভোগ সমীকরণে, ভোগ সমীকরণের সব সময় প্রথম মান সমীকরণে স্বাধীন চলকের প্রথম মান 0 বসাবা। কত বসাবা? 0 বসাবা। তার কারণ হচ্ছে আমার 0 বসাইলে এই মানটা আনার জন্য, যে একটা যে স্বয়ংভূত ভোগ আছে এই সমীকরণে সেটা বোঝানোর জন্য ওয়াইডি এর প্রথম মান 0 বসাইতে হবে। তাহলে ওয়াইডি এর প্রথম মান যদি 0 হয়, ওয়াইডি সমান 0 হলে সি ইকুয়ালস টু 100 প্লাস 0.75 ইন্টু ওয়াইডি এর জায়গায় কত বসাইছি? 0। 0 বসার পর আমার মান কত আসছে স্যার? তাহলে এই পরিমাণটা 0 হয়ে যাবে, এটা হচ্ছে 100। এবার যদি ওয়াইডি এর মান 1 বসাইতে পারবো না, 1 বসাইতে পারবো কারণ মানটা অনেক ছোট হয়ে যাবে, যেহেতু মান এখানে কি দশমিক মান আছে, বড় বড় মান বসাবো হয়। তাহলে আমি প্রথম মানটা যেহেতু 0 বসাইছি, পরের মানটা 50 কি বসাইতে পারি, এর পরের মানটা 100, এর পরের মানটা 150। তবে আমরা এখানে বড় মান বসাবো, ওয়াইডির প্রথম মান যেহেতু 0, পরের মান 100 বসাবো। তো 100 হলে সি সমান 100 প্লাস 0.75 ইন্টু কত? 100। এরপরে ওয়াইডি সমান 200 হলে কত হলে? 200 হলে সি সমান 100 প্লাস 0.75 ইন্টু কত? 200। ক্যালকুলেটর আছে? হ্যাঁ মোবাইল দেন। তোমার মলটা একটু দাও। ক্যালকুলেটর কত মিনিটে দেখো তো? মিনিটে
44। দেখো ওয়াইডির মান যখন সমীকরণে আমি প্রথমে 0 বসেছি, কারণ একটা যে স্বয়ংভূত ভোগ আছে এই সমীকরণে সেটা বোঝানোর জন্য ওয়াইডি এর প্রথম মান সব সময় 0 বসাইতে হবে। এরপরে সি এর মান কত 100 আসছে, কারণ 0.75 এর সাথে যদি 0 গুণ করো তো মানটা 0 হয়ে যায়। আমার ভাগে থাকে কত স্যার 100। এরপরে ওয়াইডি এর মান 100 বসাইলাম, তাহলে 0.75 ইন্টু ওয়াইডি এর জায়গায় প্রথমে বসেছি কত 0, এরপর কত বসেছি 100, 0.75 গুণন 100, তাহলে 75 এসছে। তার সাথে কত যোগ আছে স্যার 100 যোগ আছে 175। এরপরে সমীকরণে ওয়াইডি এর জায়গায় কত বসেছি 200, তাহলে 0.75 গুণন 200 মান আসছে 150, 250 অর্থাৎ 250। এখন দেখো স্যার আমি স্বাধীন চলকের উপর কটা মান বসাবো, সর্বোচ্চ 4টা মান বসাবেন। সর্বোচ্চ কটা 4টা মান বসাবা, এটা তোমাকে পরীক্ষায় বলে দিবে না তুমি কটা মান বসাবা, সেটা তোমার ইচ্ছা মতো 3টা বা 4টা, 3টা বা 4টা মান বসাবা। আমি যখন সমীকরণে স্বাধীন চলকের উপর ইচ্ছা মতো 3টা মান বসিয়েছি, অধীন চলকের সি এর কটা মান পেয়েছি 3টা। স্বাধীন চলক ওয়াইডি এর প্রথম মান যখন 0 বসাইলাম, সমীকরণে সি এর মান আসছে 100। স্বাধীন চলক সমীকরণে মান যখন 100 বসাইছি সি এর মান আসছে কত 175। আর যখন স্বাধীন চলকের উপর মান পরে 200 বসাইলাম সি এর মান আসছে কত 250। এই 3টা মান, 3টা স্বাধীন চলকের মানের সাথে 3টা অধীন চলকের মানকে একত্র করে একটা সূচি করতে হবে। কি করতে হবে? সূচি করতে হবে। সূচিটার নাম দিতে হবে তোমার ভোগ সূচি। কি সূচি? ভোগ সূচি। তাহলে যেহেতু সমীকরণটা ভোগের সমীকরণ, কিসের সমীকরণ? ভোগের সমীকরণ, সেই জন্য ভোগের সমীকরণ হতে যেই সূচি আসবে সেটার নাম হচ্ছে ভোগ সূচি। কি সূচি? ভোগ সূচি। ভোগ সূচি। এখানে কয়টা চলক আছে স্যার? 2টা চলক। 2টা চলক থাকলে মনে রাখবা 2টা কলাম করতে হবে। কয়টা কলাম? 2টি কলাম। কয়টি কলাম? 2টি কলাম। দুটি কলাম, একটা হচ্ছে ওয়াই এর কলাম, আরটা কি স্যার সি এর কলাম। সি এর কলামে সি এর সমীকরণটা একটু লিখে দিব। আমার প্রশ্নে যেই সমীকরণ থাকবে ওটা লিখতে হবে। তাহলে 100 প্লাস 0.75 ওয়াইডি। ওয়াইডি এখানে স্যার ওয়াইডি না থেকে সরাসরি ওয়াইও থাকতে পারে, সমস্যা নেই। ওয়াইডি থাকতেও পারে নাও থাকতে পারে, অর্থাৎ ওয়াইও থাকতে পারে অথবা ওয়াইডিও থাকবে। ওয়াই থাকুক অথবা ওয়াইডি থাকুক, যেটা থাকুক না কেন সেটাকে সবসময় ব্যয়যোগ্য আয় বলে ইন্ডিকেট করব। কি বলে? ব্যয়যোগ্য আয়। তাহলে আমি যখন সমীকরণে প্রথম মান, স্বাধীন চলকের প্রথম মান যখন 0 বসেছি, অধীন চলকে সি এর মান আসছে কত স্যার 100। যখন 100 বসাইছি সমীকরণে ওয়াই এর মান যখন, ওয়াইডি এর মান যখন 100 বসাইছি সি এর মান আসছে কত 175। সমীকরণে ওয়াইডি এর মান যখন আমি পরে 200 বসাইলাম, সি এর মান আসছে স্যার 250। এতে আমার সূচি হয়ে গেল। দেন এখান থেকে কি অঙ্কন করব? রেখা অঙ্কন করব। কি অঙ্কন করব স্যার? রেখা। কি অঙ্কন করব? রেখা। রেখা দেখো 0, ভূমিতে বসাবা আই। ভূমিতে কি বসাবা স্যার? আই, স্বাধীন চলকটা আই অথবা ব্যয়যোগ্য আয়। লম্বতে বসাবা ভোগ। কি বসাবা স্যার? ভোগ। ভোগ, ভোগকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? তাহলে এই ভোগ সমীকরণে স্বাধীন চলকের মানটা বসাবো কোন অক্ষে? ভূমি অক্ষে। অধীন চলকের মানটা বসাবো কোন অক্ষে? লম্ব অক্ষে। এখন দেখো স্বাধীন চলক ওয়াইডি তথা আয়ের মান কটা আছে? 3টা। প্রথম মান 0, পরে 100, পরে 200। মানটা ধারাবাহিকভাবে আছে। তাহলে আমার প্রথম মান তো এটা 0, এরপর কত হবে স্যার 100, এরপর কত হবে 200। যত থাকে তত বসাইতে পারবা। তারপরে ভোগ কত আছে? 100, 175, 250। তাহলে সর্বনিম্ন 100, সর্বোচ্চ কত 250। তাহলে আমি সরাসরি এখানে মানগুলো আনুপাতিক হারে ছিল বিধে আমি ডাইরেক্ট মান বসাতে পারছি। শূন্যের পরে কত আসছে 100, 100-এর পর কত আসছে 200, অর্থাৎ শূন্যের পরে 100 ব্যবধান 100, 100-এর পরে 200 ব্যবধান কত 100।
আনুপাতিক হারে মান থাকলে, যদি একটার পর একটা মানগুলো যদি আনুপাতিক হারে থাকে, সমান সমান হারে যদি ব্যবধানটা থাকে, তখন ডিরেক্ট মান বসাইতে পারবা, ডিরেক্ট মান বসাইতে পারবা। বাট যদি মানগুলো আনুপাতিক হারে না থাকে, তখন তুমি ডিরেক্ট মান বসাইতে পারবে না। তালিকা যা মান আছে তা মান বসাইতে পারবে না যদি আনুপাতিক হারে মান না থাকে। মনে করো সি এর ক্ষেত্রে 100 এর পর কত আছে 175, এর পরে কত আছে 250, কিন্তু মানগুলো কি হারে নাই? আনুপাতিক হারে নাই। আমি চাইলে এখানে 100, 175, 250 বসাইতে পারবো না। আমাকে একটা ইন্ডিকেট করতে হবে আমি কোন নিয়মে মানটা বসাবো। এখানে সরাসরি মান বসেছি তার কারণ মানগুলো আনুপাতিক হারে ছিল। এখানে আনুপাতিক হারে মানগুলো নাই। ভোগের প্রথম মান 100, পরে 175, পরে 250। মানগুলো যেহেতু আনুপাতিক হারে নাই, এই জন্য আমি সরাসরি মানগুলো বসাইতে পারবো না। সেটা আমার উপর ডিপেন্ড করে আমি কত কত করে কি বসাবো। আমি চাইলে প্রথম মান 50 ধরতে পারি, পরে হচ্ছে 100, পরে হচ্ছে 150, পরে হচ্ছে কত স্যার 200, অর্থাৎ 50-50 ব্যবধান করে মানগুলো কি ধরলাম। তবে যে মানগুলো নাই সেইগুলো আমাকে বসাইতে হবে। এখানে আমার 175 মান নাই। 175 মান কোথায় হবে? 200 এবং 150 এর কোথায়? ঠিক মাঝখানে। ঠিক কোথায় স্যার? মাঝখানে। ঠিক মাঝখানে 175। 250 মান তো আছে। এবার দেখো তো প্রথম আয়, প্রথম আয়ের সাথে প্রথম বুক কত টাকা? 100 টাকা। প্রথম আয়টা কি ছিল স্যার? 0 ছিল। তাহলে ব্যক্তির আয় 0 টাকা অবস্থায় যে ভুগটা বজায় থাকে, অথবা ব্যক্তি যে খরচটা করে, সেই খরচটার নাম হচ্ছে ব্যয়যোগ্য, স্বয়ংভূত ভোগ। কি ভোগ? স্বয়ংভূত ভোগ। তাহলে আয় শূন্য অবস্থায় যে ভোগ থাকে সেই ভোগটার নাম স্বয়ংভূত ভোগ। ব্যক্তির আয় যখন 0, ভোগ কত? 100। তাহলে 100 হচ্ছে এখানে এ বিন্দু। তাহলে এ বিন্দুতে দুইটা মান আছে, একটা হচ্ছে ভূমির মান আর একটা লম্বের মান। ভূমির মানটা কত? 0, লম্বের মানটা কত? 100। অর্থাৎ ব্যক্তির আয় শূন্য অবস্থায় যে ভোগ বজায় থাকে সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ। পরে ব্যক্তির আয় হচ্ছে 100 টাকা, ভোগ কত? 175। তাহলে আয়ের সাথে ভোগ, আয় যখন 100, ভোগ কত? 175। 175, এটা হচ্ছে বি বিন্দু। এরপরে ব্যক্তির আয় হচ্ছে কত? 200, ভোগ কত? 250। 250 বিন্দু কটা আসছে? 3টা। কেন 3টা বিন্দু আসছে? কারণ ওয়াইডি এর মান যেহেতু 3টা ছিল, একই সাথে চেয়ের মানও আছে কয়টা? 3টা। তাহলে 3টা স্বাধীন চলকের মানের সাথে 3টা অধীন চলকের মান সংমিশ্রণ ঘটালে বিন্দু পাওয়া যাবে কয়টা? 3টা। তাহলে প্রথম বিন্দু হচ্ছে আমার এ, দ্বিতীয় বিন্দু বি, তৃতীয় বিন্দু সি। তাহলে বিন্দুগুলো যোগ করব উল্টো দিক থেকে না, বিন্দু যে দিক থেকে দিয়ে স্টার্ট করছি ওই দিক থেকে বিন্দুগুলো কি করব? যোগ করব। তাহলে প্রথম বিন্দু হচ্ছে এ থেকে কি স্যার? বি, বি থেকে সি। এটাই হচ্ছে আমার ভোগ রেখা। কি রেখা? ভোগ রেখা। ভোগ রেখা, ভোগ রেখা সি ইকুয়ালস টু 100 প্লাস 0.100 প্লাস 0.75y, 0. c equals to 100 plus 0.75y. c equals to 100 plus 0.75y. অর্থাৎ রেখার মাথায় তুমি যে সমীকরণের রেখা অঙ্কন করছো সেই সমীকরণটা লিখে দিতে হবে। তাহলে চিত্র হচ্ছে কি রেখা স্যার? ভোগ রেখা। কি রেখা? ভোগ রেখা। তাহলে দেখো আমরা যখন আয়ের 3টা মান বসিয়ে বুকের 3টা মান একসাথে করে যখন রেখা অঙ্কন করলাম, রেখা আসছে, এটা যদি বাম অংশ হয় এটা ডান অংশ, রেখা আসছে বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী, রেখা আসছে কি বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে নোট আকারে লিখে নিতে পারো, ভোগ রেখা বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ভোগ রেখা বাম হতে ডান দিকে কি হয় স্যার? ঊর্ধ্বগামী হয়। নোট, ভোগ রেখা, ভোগ রেখা, ভোগ রেখা বাম হতে ডান দিকে কি হয়? ডান দিকে ঊর্ধ্বগামী হয়।
ভোগ রেখা বাম হতে ডান দিকে কে হয়? ঊর্ধ্বগামী হয়। কেন ঊর্ধ্বগামী হয়? তার কারণ আয় বাড়লে ভোগ বাড়ে, আয় বাড়লে ভোগ বাড়ে, অথবা আয় কমলে ভোগ